আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমি সামষ্টিক অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কেইন্সের মৌলিক মনস্তাত্ত্বিক ভোগবিধির আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। অ্যান্সার আমরা মনোযোগ সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো ইনশাল্লাহ। শুরুতেই আমরা প্রারম্ভিক আলোচনাটা করে নিব, সূচনা বা ভূমিকা আলোচনাটুকু করব। আমরা শুরুতে লিখে নিব যে তোমাকে ওই যে প্রারম্ভিক আলোচনা, ওটা তো লিখতে হবে না, ওই আলোচনাটুকু শুধু আমরা লিখবো। সেটা হচ্ছে বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ জে এম কেইন্স, লর্ড জে এম কেইন্স 1936 সালে তার বিখ্যাত গ্রন্থ দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, মানিতে মানুষের ভোগাচরণ সম্পর্কে যে বক্তব্য রাখেন, যে বিধি প্রদান করেন, তাই কেইন্সের বুক বিধি নামে পরিচিত। আমি আবার বলি, বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ লর্ড জে এম কেইন্স 1936 সালে তার বিখ্যাত গ্রন্থ দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানিতে মানুষের ভোগাচরণ সম্পর্কে যে বক্তব্য রাখেন, তাই কেইন্সের মৌলিক মনস্তাত্ত্বিক ভোগবিধি নামে পরিচিত। ব্যাস, এটুকু লিখে নেবা। এরপর হচ্ছে মূল বক্তব্য। হ্যাঁ, মূল বক্তব্য আমরা লিখবো, লিখে মূল বক্তব্য লিখে নিব যে স্বল্পকালে মানুষের আয় বাড়লে ভোগ বাড়ে, তবে আয় যে হারে বাড়ে ভোগ সে হারে বাড়ে না। আমরা লিখে নেব যে বিধিটির মূল কথা হচ্ছে, বা বিধিটির মূল বক্তব্য হচ্ছে, স্বল্পকালে মানুষের আয় বাড়লে ভোগ বাড়ে, কিন্তু আয় যে হারে বাড়ে ভোগ সে হারে বাড়ে না, ভোগ তার চেয়ে কম হারে বাড়ে। বিধিটি ব্যাখ্যা করতে গিয়ে কেইন্স এক জায়গায় বলেন, এরপর ইনভার্টেড কমা দিয়ে দিবা। বিধিটি ব্যাখ্যা করতে গিয়ে কেইন্স এক জায়গায় বলেন, ইনভার্টেড কমা দিবা, মানুষ সাধারণভাবে এবং নিয়ম মাফিকভাবে আয় বাড়ার সাথে সাথে ভোগ বাড়ায়, কিন্তু আয়ের সমহারে ভোগ বাড়ায় না। মানুষ সাধারণত বা নিয়ম মাফিক ভাবে, মানুষ সাধারণভাবে বা নিয়ম মাফিক ভাবে আয় বাড়ার সাথে সাথে ভোগ বাড়ায়, কিন্তু আয় বাড়ার সমহারে ভোগ বাড়ায় না। ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিবা। ব্যাস, এই হচ্ছে তোমার মূল বক্তব্য। বলবো মূল বক্তব্য লিখবো যে বিধিটির মূল কথা হচ্ছে, মানুষের আয় বাড়লে ভোগ বাড়ে, তবে আয় বাড়লে আয় যে হারে বাড়ে ভোগ তার চেয়ে কম হারে বাড়ে। বিধির ব্যাখ্যা করতে গিয়ে কেইন্স এক জায়গায় বলেন, ইনভার্টেড কমা দিবা, যে মানুষ সাধারণভাবে এবং নিয়ম মাফিকভাবে আয় বাড়ার সাথে সাথে ভোগ বাড়ায়, কিন্তু আয় বাড়ার সমহারে ভোগ বাড়ায় না। ইনভার্টেড কমা ক্লোজ করে দিবা। ব্যাস, এ হচ্ছে মূল বক্তব্য। অনুমিত শর্ত, আমরা এরপর লিখবো অনুমিত শর্ত। তো অনুমিত শর্তের ক্ষেত্রে আমরা লিখে নিব যে বিধির নিম্নোক্ত অনুমিত শর্তের প্রেক্ষিতে প্রতিষ্ঠিত, অথবা বিধির নিম্নোক্ত অনুমিত শর্ত রয়েছে। অনুমিত শর্ত হচ্ছে যে কোনো তত্ত্বের দুর্বলতা, যে কোনো বিধির দুর্বলতা, এটা একটু খেয়াল রাখবা। আমরা লিখবো যে বিধিটির নিম্নোক্ত অনুমিত শর্ত রয়েছে। নাম্বার 1, দাম স্তর স্থির থাকবে। নাম্বার 2, স্বল্পকালীন সময় বিবেচ্য। নাম্বার 3, জনসংখ্যা স্থির থাকবে। নাম্বার 4, আয়ের প্রেক্ষিতে ভোগ বন্টন এবং সঞ্চয়ের বন্টন স্থিতিশীল থাকবে। নাম্বার 5, সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না। সরকারি হস্তক্ষেপ থাকবে না। এইভাবে আমরা অনুমিত শর্তগুলো দিয়ে দিই। আবার বলবো, দাম স্থির থাকবে, জনসংখ্যা স্থির থাকবে, স্বল্পকালীন সময় বিবেচ্য, তারপর হচ্ছে তোমার ওই আয় ভোগ এবং সঞ্চয়ের মধ্যে বন্টন, আয়ের বন্টন ভোগ এবং সঞ্চয়ের মধ্যে স্থিতিশীল থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে সরকারি হস্তক্ষেপ থাকবে না। এই হচ্ছে তোমার অনুমিত শর্ত। অনুমিত শর্তগুলিকে যখন বিপরীতভাবে উপস্থাপন করবো, তখন আমরা সমালোচনা পেয়ে যাব। আচ্ছা, এরপর হচ্ছে বিশ্লেষণ। আমরা লিখবো যে বিধিটি নিম্ন বিশ্লেষণ করা হলো। আমরা দুইভাবে বিশ্লেষণ করবো, ক্ষেত্রে সূচির সাহায্যে এবং চিত্রের সাহায্যে। তো যদি আমরা সূচির সাহায্যে ব্যাখ্যা করি, একটু লিখে নিব যে সূচির সাহায্যে ব্যাখ্যা। ওকে, তো সূচির সাহায্যে ব্যাখ্যা করার জন্য আমাদের একটা ভোগাপেক্ষক ধরে নিতে হবে। ধরি স্বল্পকালীন ভোগাপেক্ষক, স্বল্পকালীন ভোগাপেক্ষক সি সমান
100 প্লাস 0.5y। এই ভোগাপেক্ষকে আমরা ধরে নিলাম। এখন সূচি বানাবো, এই ভোগাপেক্ষ থেকে আমরা সূচি বানাবো। লিখবো যে ভোগ সূচি, ভোগ সূচি। আই আমরা ওয়াই দ্বারা প্রকাশ করব। ভোগ সি সমান 100 0.5y। ভোগ আর এখন হচ্ছে তোমার সঞ্চয়, সঞ্চয়কে আমরা এস দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, তো আই ভোগ আর হচ্ছে সঞ্চয়, এইভাবে আমরা ভোগ সূচি তৈরি করব। তো ভোগ সূচি তৈরি করবো, আয় কি ধরবো আমরা, আয়ের মান এখানে 0 ধরতে পারি, 0, তারপরে ধরবো 100, সহজ মান 200, 300, 400, আমরা 500 পর্যন্ত ধরলাম। তো এই ওয়াই এর মান 0, এই ভোগে বসাবো আমি ওয়াই এর মান। এই ওয়াই এর মান যদি 0 বসাই তাহলে সি এর মান কি থাকে, 100 থাকে, 100। দেখো এই ওয়াই এর মান যদি আমরা 0 বসাই তাহলে 0 আর 0.5 গুণ করলে সেটা 0 হয়ে যাবে, আর এখানে তাহলে 100 থাকে। আচ্ছা, এই ওয়াই এর মান যদি আমি 100 বসাই, ওই যে 100 যদি এখানে বসাই তাহলে 100, ওই যে দেখো সি সমান 100 প্লাস 0.5 ইন্টু ওয়াই এর মান 100। যদি 100 বসাই 100 আর 0.5 এর সাথে 100 গুণ করলে সেটা 50 হয়, তাহলে 150, 150, 150। আমি যদি ওয়াই এর মান এই 200 বসাই তাহলে এখানে 100 হবে, 100 যোগ করি সেটা হয় 200। আমি যদি ওয়াই এর মান 300 বসাই তাহলে 150, 150 আর 100 হচ্ছে 250, 250। ঠিক আছে, আমি যদি এই আয়ের মান 400 বসাই তাহলে 300, 300 একটা কত, 400 বসাইলে এখন হবে 200, 200 একশো কত, 300, 200 300। আমি যদি এখানে 500 বসাই 250, 350। খেয়াল করো সবাই যে এই হচ্ছে ভোগ সূচি, আমাকে একটা ভোগ অপেক্ষক ধরে নিতে হবে। ভোগ সি সমান 100 প্লাস 0.5y, এখানে এটা হচ্ছে ভোগ অপেক্ষক ধরে নিলাম। আর ভোগ এটা কেন ধরছি তোমরা তো জানো, মূল ভোগ অপেক্ষক হচ্ছে a প্লাস বিওয়াই, তাহলে এটা হচ্ছে স্থির পদ, এই যে এটা হচ্ছে স্থির পদ 100 ধরলাম। আর এই বি, এই বি এর মান আমরা জানি 0 থেকে 1 এর ভিতরে হয়, 0 থেকে 1 এর ভিতরে হয়, তো আমি 0.5 দিলাম হিসাবের সুবিধার্থে। আর হচ্ছে ওয়াই, এখন এই ওয়াই এর মধ্যে যদি মান বসাই আমরা, এই যে এখানে যদি 0 বসাই তাহলে 100 হয়, 100 বসালে কত 50 হয়, 150। যদি আমি 200 বসাই, এখানে যদি আমরা 200 বসাই তাহলে 100, 100 100 কত 200 হয়, 200। যদি আমি এখানে 300 বসাই তাহলে 150, 350 আর 0.5 গুণ করলে 300, আর 0.5 গুণ করলে 150, 150 100 250, এইভাবেই মানগুলো পাই। এরপরে দেখো আমরা কি বের করবো, এই ভোগের পরে সঞ্চয় বের করবো। তো সঞ্চয়ের ফর্মুলা আমরা জানি ওয়াই মাইনাস সি, এই আই থেকে সি বাদ দিয়ে দেবে তাহলে সঞ্চয় পেয়ে যাবো। তাহলে আয়ের মান কত 100, ওয়াই এর মান 100, সি কত, ওয়াই হচ্ছে 0, সি কত 100, তো 0 থেকে যদি 100 বাদ দাও, এই যে ওয়াই 0, যদি সি হচ্ছে 100, 0 থেকে 100 বাদ দিলে 100 হয়। তারপরে যখন 100 100 থেকে 150 বাদ দিলে মাইনাসের 50 হয়, মাইনাসের 50। তারপর 200 থেকে 200 বাদ দিলে হয় 0। তারপরে দেখো 300 থেকে 250 বাদ দিলে সেটা হয় কত 50। আবার 400 থেকে 300 বাদ দিলে সেটা হয় 100। এটা লাগবে না, 4টা পর্যন্ত দিলাম। ওকে, এই হচ্ছে সূচি তৈরি করলাম। তো সূচির ব্যাখ্যাটা একটু দিয়ে দিতে হবে, যে সূচি দেখা যাচ্ছে আই যখন 0 তখন ভোগ কত 100, সঞ্চয় হচ্ছে মাইনাসের 100। আয় আমার নাই, ভোগ করি কত 100 টাকা, কি করে ভোগ করি, ঋণ করে ভোগ করি, আর ঋণ করাকে আমরা অসঞ্চয় বলতে পারি, এস এর মান তখন মাইনাসের হয়ে থাকে। এখন কি দেখা যাচ্ছে, আয় বাড়ার সাথে সাথে ভোগ বাড়তেছে, আয় বাড়ার সাথে ভোগ বাড়তেছে, তবে আয় যে হারে বাড়তেছে ভোগ সে হারে বাড়তেছে না, ভোগটা হচ্ছে কি কম হারে বাড়তেছে, আয়ের একটা অংশ মানুষ সঞ্চয় করতেছে, ব্যাস। সুতরাং আয় বাড়লে ভোগ বাড়ে, তবে আয় যে হারে বাড়ে ভোগটার চেয়ে কম হারে বাড়ে, যা কেন্সের ভোগবিধিকে সমর্থন করে। আমি আবার একটু বলি, সূচি দেখা যাচ্ছে মানুষের আয় বাড়লে ভোগ বাড়ে, ওই যে আয় বাড়লে 0, 100 200 300 400,
আয় বাড়তেছে, ভোগ আগে বাড়তেছে, তবে আয় যে হারে বাড়তেছে ভোগ কিন্তু সে হারে বাড়তেছে না। ঠিক আছে না? ওই যে 200 200 যখন 300 হয়েছে, যখন 250 হয়েছে, যখন 400, তখন 250 হয়েছে। মানুষের আয় বাড়লে ভোগ বাড়ে, তবে আয় যে হারে বাড়ে ভোগ তার চেয়ে কি কম হারে বাড়ে। কারণ আয়ের একটা অংশ মানুষ ভোগ না করে সঞ্চয় করে। তাহলে স্বল্পকালে মানুষের আয় বাড়লে ভোগ বাড়ে, তবে আয় যে হারে বাড়ে ভোগ তার চেয়ে কম হারে বাড়ে, যা কেইন্সের ভোগবৃদ্ধিকে সমর্থন করে। ব্যাস, সূচির এইভাবে দিয়ে দিবে। এরপরে আমরা যাবো চিত্রের সাহায্যে। ওকে, চিত্রটা দেখো কিভাবে করবো। আমরা স্বল্পকালীন ভোগরেখা অঙ্কন করে নিব। তার আগে একদম একটা 45 ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি, একদম 45 ডিগ্রি রেখা। ঠিক আছে, 45 ডিগ্রি রেখা খেয়াল করতে হবে। 45, এটা হচ্ছে 45 ডিগ্রি রেখা। আচ্ছা, আর এ হচ্ছে ভোগরেখা, ধরো এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে স্বল্পকালীন ভোগরেখা। হ্যাঁ, স্বল্পকালীন ভোগরেখা, সি সমান এ প্লাস বি ওয়াই। আর এখানে একটা আই দিবা, দিলাম আমি y1, এখানে আমি আরেকটা আই দিব y2, আই ভোগ সি 0, এই সূর্য দাগটা আমি দিব, এটা হচ্ছে বি, ই, ই, এফ, ই, এফ, জি। ঠিক আছে, আর 45 ডিগ্রি রেখে কিন্তু আমরা আই রেখা বলতে পারি। 45 ডিগ্রি রেখে আমরা আই রেখা বলতে পারি। তো চিত্ররেখা কিভাবে দিব? চিত্রে ভূমিকে আই, লম্বকে ভোগ নির্দেশ করা হলো। চিত্রের ভূমিকে আই, লম্বকে ভোগ নির্দেশ করা হলো। এসি হলো স্বল্পকালীন ভোগরেখা, এসি হলো স্বল্পকালীন ভোগরেখা। চিত্রে দেখা যাচ্ছে আই যখন OY1, চিত্রে দেখা যাচ্ছে আই যখন OY1, ভোগ তখন BY1। আমাদের ভোগ রেখা থেকে ভূমিরেখা পর্যন্ত হচ্ছে ভোগের মান, ভোগ রেখার যে কোনো বিন্দু থেকে, ভোগ রেখার যে কোনো বিন্দু থেকে ভূমিরেখা পর্যন্ত হচ্ছে ভোগের মান। চিত্রে ভূমিকায় লম্বকে ভোগ নির্দেশ করা হলো। চিত্রের এসি হল ভোগ রেখা, স্বল্পকালীন ভোগ রেখা। চিত্রে দেখা যাচ্ছে আই যখন OY1, ভোগ তখন BY1। আচ্ছা, আই বেড়ে OY2 হলে, আই বেড়ে OY2 হলে ভোগ বেড়ে FY2 হয়। এই যে ভোগ রেখা বরাবর, কিন্তু এই ভোগ রেখা বরাবর এফ বিন্দু লাগছে, তা আই বেড়ে OY2 হলে ভোগ বেড়ে FY2 হয়। চিত্রের ভূমিকায় লম্বকে ভোগ নির্দেশ করা হলো। এসি হলো স্বল্পকালীন ভোগ রেখা। চিত্রে দেখা যাচ্ছে আই যখন OY1, আই যখন OY1, ভোগ তখন আই যখন OY1, ভোগ তখন BY1। আই বেড়ে OY2 হলে, আই বেড়ে OY2 হলে ভোগ বেড়ে FY2 হয়। এক্ষেত্রে আই বৃদ্ধি পেয়েছে Y1 Y2 বা বিজি পরিমাণ। দেখো তো, এখানে Y1 Y2 যে কথা, বিজি একই কথা। Y1 Y2 যে কথা, বিজি একই কথা। আই বেড়ে, এক্ষেত্রে আই বেড়েছে Y1 Y2 বা বিজি পরিমাণ, আর ভোগ বেড়েছে FG পরিমাণ। এই যে ভোগ আগে ছিল BY1 অথবা GY2, BY1 যে কথা, GY2 একই কথা, BY1 যে কথা, GY2 একই কথা। তাহলে আগে ভোগ ছিল BY1 অথবা GY2, আর এখন ভোগ হচ্ছে FY2। তাহলে ভোগ বাড়ছে কত? FG পরিমাণ। ভোগ বাড়ছে কি পরিমাণ? FG পরিমাণ, FG পরিমাণ। চিত্রে আই বৃদ্ধি পেয়েছে Y1 Y2 বা BG পরিমাণ, আর ভোগ বৃদ্ধি পেয়েছে FG পরিমাণ। আচ্ছা, তো এখানে বিজিটা বড় FG থেকে, বিজি কিন্তু বড়, এই যে বিজিটা বড় কোনটা থেকে? FG থেকে। অর্থাৎ আই যে হারে বাড়ছে ভোগ তার চেয়ে কম হারে বৃদ্ধি পেয়েছে, আই যে হারে বাড়ছে ভোগ তার চেয়ে কম কম হারে বৃদ্ধি পেয়েছে। এইটুকু হচ্ছে ভোগ বৃদ্ধি, ভোগ বৃদ্ধি। আর এই অংশটুকু হচ্ছে ভোগ বৃদ্ধি, বাকি যে যে আইটুকু বাড়ছে এটা হচ্ছে সঞ্চয়, এটা হচ্ছে কি? সঞ্চয়। আই বাড়ছে Y1 Y2 অথবা বিজি পরিমাণ, ভোগ বাড়ছে FG পরিমাণ। তো আই যে হারে বাড়ছে ভোগ তার চেয়ে কম হারে বাড়ছে, আয়ের বাকি অংশ EF পরিমাণ মানুষ সঞ্চয় করে। অর্থাৎ স্বল্পকালীন মানুষ আয় বললে ভোগ বাড়ে, তবে আই যে হারে বাড়ে ভোগ তার চেয়ে কম হারে বাড়ে, কারণ আয়ের একটা অংশ মানুষ সঞ্চয় করে। আমি চিত্রের ব্যাখ্যাটা একটু আবার দিচ্ছি। চিত্রের ভূমিকা আই, লম্বকে ভোগ নির্দেশ করা হলো। এসি হলো স্বল্পকালীন ভোগ রেখা। চিত্রে
আই যখন OI1 ভোগ তখন BY1, আই বেড়ে OI2 হলে ভোগ বেড়ে FY2 হয়। এক্ষেত্রে আই বৃদ্ধি পেয়েছে ON OI2 বা BG পরিমাণ, আর ভোগ বৃদ্ধি পেয়েছে FG পরিমাণ। চিত্রে BG গ্রেটার দেন FG, BG গ্রেটার দেন FG, অর্থাৎ আই যে হারে বৃদ্ধি পেয়েছে ভোগ তার চেয়ে কম হারে বৃদ্ধি পেয়েছে। আয় যে হারে বেড়েছে ভোগ তার চেয়ে কি কম হারে বৃদ্ধি পেয়েছে। আয়ের বাকি অংশ মানুষ ভোগ না করে সঞ্চয় করে, কিন্তু সঞ্চয়ের পরিমাণ হচ্ছে EF পরিমাণ। অর্থাৎ স্বল্পকালে মানুষের আয় বাড়লে ভোগ বাড়ে, তবে আয় যে হারে বাড়ে ভোগ তার চেয়ে কম হারে বাড়ে, যা কেইন্সের বিধিকে সমর্থন করে। ওকে, এইভাবে আমরা চিত্রের ব্যাখ্যাটা দিয়ে দিব। এরপরে সমালোচনা। সমালোচনা হচ্ছে বিধিটি দুর্বলতা, দুর্বলতা হচ্ছে অনুমিত শর্ত। তো বলছে দাম স্থির, আমরা লিখবো মৌলিক মনস্তাত্ত্বিক ভোগবিধি কিছু সমালোচনা রয়েছে, সমালোচনাগুলো নিয়ে আলোচনা করা হলো। প্রথম হচ্ছে দাম স্থির, একাম দিয়ে লিখে দিবা যে কেইন্স তার বিধিতে বলেছেন দাম স্থির থাকবে, অর্থাৎ দাম স্তর যদি স্থির না থাকে, পরিবর্তন হয়, তাহলে ভোগবিধিটি কার্যকর হয় না। বলছে স্বল্পকালীন সময় বিবেচ্য, কেইন্স মৌলিক মনস্তাত্ত্বিক ভোগবিধি ব্যাখ্যা করেছেন স্বল্পকালীন সময়ের প্রেক্ষিতে, অর্থাৎ দীর্ঘকালে কেইন্সের ভোগবিধিটি কার্যকর নয়। বলছে সরকারি হস্তক্ষেপ অনুপস্থিত, কেইন্স তার ভোগবিধি ধরে নিয়েছেন সরকারি হস্তক্ষেপ অনুপস্থিত, কিন্তু বর্তমান বিশ্বে সরকারি হস্তক্ষেপ ব্যতীত কোনো দেশ নাই বললেই চলে। হ্যাঁ, এইভাবে তোমরা সমালোচনা অনুপস্থিত শর্ত যেগুলো লাগছে এগুলোকে বিপরীতভাবে উপস্থাপন করে তোমরা সমালোচনাগুলো দিয়ে দিবা। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।